জন্মদিনে যেখানে আমাকে ওর সেলুনের আশেপাশে বলেছিল না আপনাদেরকে যে লায়লার নাম নিয়ে যদি সেলুনের আশেপাশে কেউ আসে তাকে জুতা মেরে বের করে দেওয়া হবে। সেইখানে আমি কত বড় সাহস করে আমি ওর বার্থডেতে আমি ওকে ঠিক 12টার সময় সারা জীবন উইশ করে আসছি, আমি এবারও 12টার সময় ওকে উইশ করবো, ও আমাকে জুতা মারুক আর যা মারুক। হ্যাঁ, মানে মানুষ আমাকে বলে না তুমি বেহায়া, লজ্জাহীন নারী। হ্যাঁ, আমি সেটাও হয়েছি। খুবই খুশির খবর আমার কি আমি একটা জিনিস জানতে চাই, একবার একবার একটা মামুনের সেলুনে একটা মেয়ে এসেছিল ফুল দিতে, এই মেয়েটাই কি সেই মেয়েটা? না। হ্যাঁ, আপনি একটা মেয়ের ভিডিও করেছিলেন যে মামুনের সেলুনে বলছিল যে লাইলার লাইলার চুলগুলো টেনে আমি ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে, এই মেয়েটাই কি সেই মেয়েটা কি? এটা হচ্ছে তানমি নামের একটি মেয়ে, ওই যে ডিজে শাকিল আপনার সঙ্গে যখন ভাইরাল হয়েছিল হ্যাঁ হ্যাঁ। তখন ডিজে শাকিলকে তিনি দেখতে গিয়ে ডিজে শাকিলের প্রেমিকা হয়ে গিয়েছিল। আচ্ছা, তো সেই মেয়েটি আপনাকে এবং মামুনকে ফুল দিয়ে খুবই খুশি খবর। শুভেচ্ছা জানাতে চায়। মানে ফুলের কাঁটা সহ্য করার মতো ক্ষমতা সবাইকে আল্লাহ তাআলা দেয় না। আপনি একটি বছর ফুলের কাঁটা সহ্য করেছেন। ফুলের কাঁটা কিরকম হতে পারে, মানে কি আমি ধরনের আমি আঘাত? ফুলের কাঁটা না, আমি কেমন অবস্থা যে মানুষ আছে না যে ওই যে আগুনের উপর দিয়ে হেঁটে যায়, অনেক সময় দেখবেন যে অনেক অনেক মুভিতে আমি দেখেছি বা অনেক ডকুমেন্টারি দেখেছি যে কয়লা, গনগনে কয়লা, বলে যে তুমি যদি এটার উপর দিয়ে হেঁটে যাও তুমি তোমার প্রেমিকাকে পাবা, তোমার হাজবেন্ডকে পাবা, এই ধরনের পীর দরবেশদের ওখানে থাকে। হ্যাঁ, যে এটার উপর দিয়ে যাওয়া আশা করলে অনেক মানত করে না মানুষ, যে আমি এদিক দিয়ে চলে গেলাম আমার বাচ্চার সুস্থতা দান করুক বা আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরায় দেয়। আমার ওই এক বছরটা ছিল ওরকম গনগনে একদম কয়লার, আগুনের কয়লার মতো, যে আমি ওটার উপর দিয়ে হেঁটে গেছি এবং এমন কোনো আম, এমন কোনো উপায় আমি বাদ দিইনি। আমি ইভেন গত রোজা আপনাদের হয়তো মনে আছে যে আমি শরীয়তপুরে গিয়েছিলাম 2বার, ঈদের আগের রাতে গিয়েছিলাম, রোজার মাঝখানে রাত 2টার সময়, মানে আমি কাজ টাজ শেষ করে রাত 2টার সময় আমি চলে গেছি, যে আমি ভোরে যে মামুন প্রথম দেখে দরজাটা খুলে আমাকে দেখে হয়তো তার রাগটা ভাঙবে। বা ঈদের আগের দিন গিয়েছিলাম, যে ঈদের আগের দিন তো কোনো মানুষ, কোনো মুসলিম কিন্তু কাউকে ফেরায় দেয় না। হ্যাঁ, সেখানে মামুনের সাথে আমি এতগুলো ঈদ পালন করেছি, ওর সাথে এমন কি ঝগড়া হয়েছে, এর চেয়ে বড় বড় কত ঝগড়া হয়েছে, মারপিটের মতো হয়েছে, তাহলে সে নিশ্চয়, কিন্তু সেটাও তখনও সে আমাকে ওই 2-3 সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো আমি এমন কোনো উপায় নাই যে আমি ওর রাগটা ভাঙানোর জন্য চেষ্টা, আমি ওর জন্মদিনে যেখানে আমাকে ওর সেলুনের আশেপাশে বলেছিল না আপনাদেরকে যে লায়লার নাম নিয়ে যদি সেলুনের আশেপাশে কেউ আসে তাকে জুতা মেরে বের করে দেওয়া হবে, সেইখানে আমি কত বড় সাহস করে আমি ওর বার্থডেতে আমি ওকে ঠিক 12টার সময় সারা জীবন উইশ করে আসছি, আমি এবারও 12টার সময় ওকে উইশ করবো, ও আমাকে জুতা মারুক আর যা মারুক। হ্যাঁ, মানে মানুষ আমাকে বলে না তুমি বেহায়া, লজ্জাহীন নারী। হ্যাঁ, আমি সেটাও হয়েছি। আহ, সত্যিকার জীবনে আমি সেটাও হয়েছি মামুনের জন্য, যে না ঠিক আছে ও, কিন্তু তখনই হয়েছে যখন আমি জানতে পেরেছি যে মামুন আসলেই আমাকে ভালোবাসে, কিন্তু কোনো কারণে বা কোনো অবস্থার প্রেক্ষিতে সে আমার থেকে রাগ করে আছে বা দূরে থেকে আছে বা কোনো একটা জিনিস হাসিলের জন্য বা কোনো একটা ব্যাপারে। হ্যাঁ, যদি আমি কখনোই জানতাম যে মামুন আমাকে এতটুকু ভালোবাসে না, তাহলে আমি কখনোই যেতাম না। কারণ এত এত আমার এক বছরে কিন্তু মানে একটা ভালোবাসার মানুষ পাওয়া কি অসম্ভব ছিল, বা আমাকে ভালোবাসে না এরকম তো মানুষ নাই, কেউ থাকতেও পারে, কেউ ভালোবাসতে পারে, বা আমি অন্য কোনো রিলেশনে যেতেও পারতাম যে ঠিক আছে এই ছেলেটা আমাকে এত অপমান করছে, তাহলে কেন আমি এর কাছে বারবার যাবো, কারণ আমি শিওর ছিলাম, আমি জানতাম যে মামুন আমাকে সত্যিকার ভাবে ভালোবাসে। এবং সে কোনো একটা কারণে, যে কারণটা আসলে খুবই আমার কাছে খুবই নগণ্য, সেই কারণটার জন্য সে আমার কাছ থেকে দূরে আছে বা আমার সাথে কথা বলছে না, তার রাগটা আমার ভাঙানো দরকার আছে। আপনি মানে এই যে আপনারা দেখেছেন ওই যে রবার্ট ব্রুস, ওই যে বলেন না যে একটা মাকড়সা যে 7বারের বার ট্রাই করে, একবার পারলো না, 2বার পড়লো না, পারলো না, এরকম করে করে 7বারের বার ট্রাই করে উঠতে পেরেছে, তো আমি 1 বছর ট্রাই করেছি। আপনারা আমাকে ধৈর্যশীল বলতে পারেন, বেহায়া বা লজ্জাহীন না বলে। না, ধৈর্য প্রশংসা করা যায় আপনার। আহ, আমরা সেখান থেকে যদি একটু বলি যে মামুনের সাথে আপনি আহ, আবার পুনরায় একত্রিত হয়েছেন। আমরা কিন্তু আপনার একটি আরেকটি চমক আমরা দেখতে চাচ্ছিলাম যে মামুনের মা আপনাকে এবং মামুনকে মিলিয়ে দিবে। কারণ খালাম্মাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে, অনেক ট্রোল করা হয়েছে তৎকালীন সময়। তো সেটা কিন্তু আমাদের নজরে আসেনি বা দেখতে পাইনি। আচ্ছা, আমি যেটা পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে যে আমি বা মামুন আমরা তো সোশ্যাল মিডিয়া পার্সন। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো, মানুষের বকাঝকা শুনবো, ভালো কথা শুনবো,
মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাবো বা মানুষ আমাদেরকে অপছন্দ করবে। কিন্তু আমি কখনো পার্সোনালি চাই না যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা আসুক, আমাদের সন্তান এভাবে প্রেজেন্ট হওয়াটা আসলে দরকার নাই। তারপরে উনি যদি ভালো মনে করেন তাহলে আসবে। আর ওনার সাথে পার্সোনালি এখন আমার ওরকম কমিউনিকেশন হয় নাই, বিকজ এত বড় একটা গ্যাপের পরে আমার শুধু মামুনের সাথেই যোগাযোগ হয়েছে। আর একটা জিনিস বলেছিলাম যে এই পুরো একটা বছর মামুনের বাবা, আপনাদেরকে আমি বলেছিলাম যে এই পুরো একটা বছর মামুনের বাবা আমাকে সবসময় ফোন করে আমার খোঁজ নিয়েছে। মানে তখন মামুনও আমার সাথে কথা বলতো না, বা মামুনের বন্ধু বান্ধব কেউ আমার সাথে কথা বলতো না। সবাই আমার সাথে খুব ডিস্টেন্স মেনটেন করে চললেও উনি রেগুলার বেসিসে উনি আমার বাচ্চাদের, আমার আহ সংসারের সবকিছু উনি খবর নিয়েছেন এবং এখনো নিচ্ছেন। এটা 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 আমি বলিনি, কারণ এটা বলিনি যে তখন শুনলে হয়তো মামুন রাগ করতে পারে বা এটা সেটা। বাট উনি এই কাজটা সবসময় করেছেন, যেটার জন্য মানে আমার থ্যাঙ্কস বলার কোনো ভাষা নাই, যে উনি সবসময় আমার খোঁজ নিয়েছেন। যখন মামুন ইভেন জেলেও ছিল তখনও উনি আমার খোঁজ নিয়েছেন যে তুমি কেমন আছো, ভালো আছো, বাসার নাতিন, বাচ্চাদেরকে নাতিন বলে বলে নাতিনরা কেমন আছে, সব ঠিকঠাক নাকি, এভাবে।